হাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমরা ফাইনাল মডেল টেস্ট 4 এর যে ম্যাথ পার্টটা আছে তার সলিউশন ক্লাসটা করতে যাচ্ছি। আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এই ভিডিওটা দেখার সময় তোমরা যে কাজটা করবে, তোমরা কিন্তু সবসময় যে কাজটা করো টিভি দেখার মতো ভিডিও দেখে যাও, যেটা হচ্ছে এখন করা যাবে না। এই ভিডিও দেখার সময় তোমাদেরকে অবশ্যই কি করতে হবে, খাতা এবং কলম নিয়ে বসতে হবে। এবং আমি এখানে যেভাবে বুঝাচ্ছি প্রত্যেকটা জিনিস তোমাদের খাতা কলম দিয়ে কি খাতায় হচ্ছে কলম দিয়ে খাতায় লিখে রাখতে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে কথা। এবং যে জিনিসটা বুঝো না অবভিয়াসলি রিওয়াইন্ড করবা এন্ড ভিডিওটা ভালোভাবে দেখবা। আমি কিন্তু এখানে সব প্রবলেম নিয়ে আলোচনা করব না, আমি সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতেছি যেগুলো হচ্ছে তোমাদের এক্সাম কপিতে আমি দেখলাম তোমরা বেশিরভাগ ভুল করলাম। তো শুরু করা যাক। জ্যামিতি অ্যাজ ইউজুয়ালি থাকবে, কেননা হচ্ছে আমি চাই যে জ্যামিতিতে তোমাদের বেসিকটা ভালো থাকুক। তো ফার্স্টে এই প্রবলেমটাতে আসি। তোমরা নিশ্চয়ই ওয়ান্ডার্ড হচ্ছ যে কেন আমি ওই যে জিও 2 নাম্বার প্রবলেমে যাচ্ছি। দেখা যাচ্ছে ফার্স্ট প্রবলেমে কেন যাচ্ছি না, ফার্স্ট প্রবলেমে যাচ্ছি না, এটার একটা রিজন হচ্ছে ফার্স্ট প্রবলেমে একটু ভুল আছে। তো ওই ভুলটা থাকার কারণে কি ভুল আছে সেই জিনিসটা আমি ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিব, এখানে রেকর্ডিং এ না। সো জিও 2 থেকে আমরা শুরু করি। দেখো এখানে কি বলা হয়েছে যে এবি ইকুয়াল টু কি বিসি। তোমাদেরকে কি বলা হয়েছে যে এবি ইকুয়াল টু বিসি, রাইট? এটা বলা হলো। সো এবি ইকুয়াল টু যেহেতু বিসি, একটা জিনিস খেয়াল করো যে এটা ইকুয়াল টু এটা, আবার এটা 45 ডিগ্রি। ঠিক আছে, এটা 45 ডিগ্রি, তাহলে আলটিমেটলি এটাও 45 ডিগ্রি হবে। এটা আমরা বুঝতে পারছি, খুবই ভালো কথা। এখন এখানে তোমাদের এক্স এর মানটা চাইছে, তাহলে তো খুবই সহজ, তাই না? 4x প্লাস 2x করো। 4x প্লাস 2x ইকুয়াল টু কি হবে? 18 সেন্টিমিটার হবে। 4x প্লাস 2x ইকুয়াল টু যদি 18 সেন্টিমিটার হয়, তাহলে 6x ইকুয়াল টু 18 সেন্টিমিটার অবভিয়াসলি। তাহলে x ইকুয়াল টু কি 18 ডিভাইডেড বাই 6 সেন্টিমিটার, দ্যাট ইজ 3 সেন্টিমিটার। তো x ইকুয়াল টু 3 সেন্টিমিটার। কিন্তু তোমাদের দেখা গেছে অনেকেই 2 সেন্টিমিটার লিখে রেখেছো, কিন্তু কেন লিখে রেখেছো সেটা আমার বোধগম্য নয়। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন আমরা যদি নেক্সট প্রবলেমে যাই, সেখানে আমরা একটু দেখি। তো এই প্রবলেমটা একটু খেয়াল করো, এখানে হচ্ছে তোমাদেরকে কোন ও এ বি এর ভ্যালু চাইছে, অর্থাৎ এই কোনটার ভ্যালুটা চাইছে। তো বলা হলো যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কোন সিওডি 130 ডিগ্রি, তাহলে এটাও কত হবে? এটাও অবভিয়াসলি 130 ডিগ্রি হবে। যেহেতু এটা 130 ডিগ্রি হবে, তো একটা জিনিস কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ও এ সমান সমান ও বি। ঠিক আছে, ও এ সমান সমান কি ও বি। কেন ও এ সমান সমান ও বি? কেননা ও যদি বৃত্তের কেন্দ্র হয়, যদিও এখানে আমি উল্লেখ করে দেই নাই ও বৃত্তের কেন্দ্র, বাট এটাই মাথায় রাখো আপাতত ও হচ্ছে এখানে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, ও যদি বৃত্তের কেন্দ্র হয়ে থাকে তাহলে অবশ্যই ও এ সমান সমান কি হবে? ও বি হবে। তাহলে সেক্ষেত্রে কোন ও এ বি সমান সমান কোন ও বি এ। তো কোন ও এ বি, হ্যাঁ ও এ বি সমান সমান কি কোন ও বি এ। অলরেডি আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়, অর্থাৎ এখানে কোন ও এ বি, কোন ও বি এ, কোন এ ও বি, তিনটা মিলেই কত হবে? 180 ডিগ্রি হবে। যদি 180 ডিগ্রি হয়, অলরেডি 130 ডিগ্রি কিন্তু আমাদের পাওয়া হয়ে গেছে। তাহলে বাকি দুটো কোণের সমষ্টি তো 50 ডিগ্রি হবে, অর্থাৎ কোণ ও এ বি যোগ কোণ ও বি এ সমান সমান 50 ডিগ্রি হবে। 50 ডিগ্রি হলে তাহলে যেহেতু দুটো কোণই সমান, তাহলে দেখা যাচ্ছে 50 ডিগ্রিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো, দুইটি সমান ভাগে ভাগ করে ফেলবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোণ ও এ বি সমান সমান কোণ ও বি এ সমান সমান 25 ডিগ্রি। তো আমি কিন্তু জাস্ট তোমাদেরকে জিনিসটা মুখে মুখে বুঝালাম, আশা করি তোমরা আমি যা বললাম সেটা তোমরা ওভাবেই খাতায় লিখে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রবলেমে যদি আমি যাই, সেটা একটু খেয়াল করো। তাহলে এখানে একটু দেখো যে তোমাদেরকে এখানে বলতে বলা হয়েছে অ্যাঙ্গেল বিএসসি, অর্থাৎ কোণ বিএসসি, রাইট? বিএসসি এই কোণের মান কত? খুব সহজ, এখানে 40 ডিগ্রি এর যেহেতু বিপ্রতীপে আছে বা অপোজিটে আছে, সো আমরা বলতেই পারি এটাও কত? 40 ডিগ্রি সেলসিয়াস। ভালো কথা। তোমাদেরকে কোন এসিডি এর ভ্যালু চাওয়া হয়েছে, জাস্ট এই অ্যাঙ্গেলটার ভ্যালু চাওয়া হয়েছে। যেহেতু এটা 45 ডিগ্রি দেয়া, তাহলে অবশ্যই তোমাদের জন্য খুব সহজ, এটা কি হবে? 180 মাইনাস 45 ডিগ্রি, which gives you what? Which gives you 135 ডিগ্রি। It gives you 135 ডিগ্রি। সো আলটিমেটলি একটা হচ্ছে 135 ডিগ্রি, আরেকটা হচ্ছে 40 ডিগ্রি। সো ইজি, রাইট? আশা করি বুঝতে পারছো।
এই অঙ্কটা দেখো, এটা বেশ ইন্টারেস্টিং। এখানে বলা হলো যে 2জন পুরুষ ও 2জন মহিলা যে কাজ 6 দিনে সম্পন্ন করতে পারে, সেই কাজ 2জন পুরুষ ও 4জন মহিলা 4 দিনে সম্পূর্ণ করতে পারে। একজন পুরুষ ওই কাজ কত দিনে সম্পূর্ণ করতে পারে? নর্মালি তোমরা যে ম্যাথ গুলো দেখো সেখানে কিন্তু কি লেখা থাকে? 2জন পুরুষ বা 2জন মহিলা, অর্থাৎ পরিবর্তে হয় 2জন পুরুষ না হয় 2জন মহিলা, তখন তোমাদের জন্য কিন্তু ম্যাথটা করা খুবই ইজি হয় ঐকিক নিয়ম করার ক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু 2জন পুরুষ ও 2জন মহিলার কম্বিনেশন, তো এখানে কিন্তু একটু টুইস্ট আছে এবং সেই টুইস্টটা তোমাদেরকে বুঝতে হবে। তো আমি বাংলা ভার্সনের জন্য বুঝালেও আমি মনে করি ইংলিশ ভার্সনেও ব্যাপারটা বুঝতে পারবে। তো এখানে কিন্তু যে কাজটা করতে হবে, যখনই আমাদেরকে 6 দিনে পুরো কাজ সম্পূর্ণ করছে বা 4 দিনে পুরো কাজ সম্পূর্ণ করছে এই কথাগুলো বলা হবে, আমরা কিন্তু একদিনে কতটুকু কাজ করে সেটা বের করে ফেলতে হবে আমাদের, ঠিক আছে? তো এখানে তো 2জন পুরুষ, হ্যাঁ 2জন পুরুষ এবং কি বলা হচ্ছে যে 2জন মহিলা, আমি 2জন মহিলার জন্য এম দিলাম, ওরা হচ্ছে দেখা যাচ্ছে যে 6 দিনে, 6 দিনে, হ্যাঁ 6 ডেইজে 6 দিনে কয়টা কাজ করে? একটা কাজ করে, ঠিক আছে? আমরা এখানে এভাবে দিলাম। তাহলে 2জন পুরুষ এবং 2জন মহিলা দেখা যাচ্ছে ওরা একদিনে করবে, মানে 1 ডেতে ওরা করবে 1/6 কাজ, মানে এখানে অংশও লিখতে পারো পার্টও লিখতে পারো, ঠিক আছে? এরপর দেখো যে 2জন পুরুষ এবং 4জন মহিলা দেখা যাচ্ছে যে ওরা 4 ডেইজে একটা কাজ করে, এবং দেখা যাচ্ছে 2জন পুরুষ এবং 4জন মহিলা ওরা একদিনে 1 ডেতে ওরা করছে এখানে 1/4। এখন একটু খেয়াল করো, আমি যদি এখান থেকে 2 কমন নিই তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাই যে পি প্লাস 2m, অর্থাৎ একজন পুরুষ 2জন মহিলা। যদি সেই হিসেবে বের করি যে একজন পুরুষ বা 2জন মহিলা একদিনে কতটুকু করে, তখন এখানে যে 2টা আছে এই 2টা হচ্ছে নিচে ভাগ হিসেবে চলে যাবে, অর্থাৎ এই পাশে। তো আমি এখানে একটু মুছে দেই। তো এখানে এটা কি হবে যে 1/4 ইন্টু 2, কারণ হচ্ছে মানুষ কমলে অবশ্যই তাদের কাজের পরিমাণটাও কমবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুরুষ আর 2জন মহিলা মিলে মানে কাজটার 8/1 সম্পূর্ণ করে বা 1/8 পার্ট সম্পূর্ণ করে। এখন কিন্তু বিষয়টা বেশ মজার, আমি এগুলো একটু মুছে দেই। তো তোমরা আশা করি বুঝতে পারছো। আমি এটাও মুছে দিই, ঠিক আছে? এটাও মুছে দিই, আর উপরে যে অংশটুকু আছে এটা মুছে দিই। এখন একটু খেয়াল করার চেষ্টা করো, আমি এই অংশটাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ উপরে নিয়ে আসি, সো তোমাদের জন্য বোঝাটাও খুব সহজ হবে। আচ্ছা, এটাকে একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা, এখন দেখো, তো বিষয়টা কিন্তু খুব ইজি এখন, কারণ এখানে একটু খেয়াল করবা যে আমাদের কিন্তু পুরুষ চেয়েছে, তো এখানে কিন্তু মহিলা বাদ চলে যাবে যদি আমি উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করি। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এই জন্যই কিন্তু মূলত এই ধরনের ম্যানিপুলেশনটা করা হয়েছে। এখন যদি আমরা তাদের একদিনের কাজ পেতে চাই, অর্থাৎ একজন পুরুষের একদিনের কাজ পেতে চাই, তাহলে উপরেটা থেকে নিচেরটা মাইনাস করলে আমরা একজন পুরুষ পেয়ে যাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের 2জন মহিলা কি কাটাকাটি চলে যায়, এবং এটার মানে কি, যে এটার মানে হচ্ছে 1 ডেতে দেখা যাচ্ছে যে কাজ করবে কতটুকু? 1/6 মাইনাস 1/8। এখন 1/6 মাইনাস 1/8 মানে কি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। আমি এই বিষয়টাকে একটু উপরে নিয়ে যাই। তো 1/6 মাইনাস 1/8 এটার অর্থ কি বোঝায়? সেটা হচ্ছে যে আমরা নিচে কত হবে, এদের 8 আর 6 এর এলসিএম বা লসাগু হবে 24, আর এখানে তো হচ্ছে 3 হবে, আর এখানে 4 হবে, আর এখানে কত হবে? 3 হবে, রাইট? কেননা আমরা জানি যে এই যে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ আমি যদি এভাবে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ যে 24কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এখানে কি পাওয়া যায়? 4 পাওয়া যায়। আবার 24কে 8 দিয়ে ভাগ করলে আমরা 3 পাই, আর অবভিয়াসলি যে 4টা পাওয়া যায় সেই 4টার সাথে 1 গুণ করলে তো 4ই হয়, আর 3টা যেটা পাওয়া যায় সেটার সাথে 1 গুণ করলে 3 হয়। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, হ্যাঁ? তো এখানে কিন্তু তাহলে এটা কি হবে যে 1/24 পার্ট। তো একজন পুরুষ একদিনে করছে 1/24 পার্ট, একজন পুরুষ একদিনে কতটুকু করছে? 1/24 পার্ট, ঠিক আছে? সো গেল। আচ্ছা, এখন এখানে হচ্ছে তাহলে কি তোমরা বুঝতেই পারছো যে একদিনের কাজ, অর্থাৎ একজন পুরুষের একদিনের কাজ, তাহলে একজন পুরুষ, হ্যাঁ একজন পুরুষ 1/24 পার্ট করে কয়দিনে? একদিনে করে, ঠিক আছে? একদিনে করে। দেয়ারফোর বা সুতরাং
একজন পুরুষ সম্পূর্ণ কাজ, ওয়ান ওর হোল, সম্পূর্ণ কাজ করে কতটুকু, এই যে 24 যেটা আছে সেটা 21 ডেজ এর সাথে মাল্টিপ্লাইড হয়ে যাবে বা গুণ হয়ে যাবে, তখন 24 ডেজ। এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরের অঙ্কটা আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে একটা মাঝি, মানে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। তো পি হচ্ছে তার ঘন্টা অর্থাৎ সময়টা, আর ডি কিলোমিটার মানে তার দূরত্ব। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে, অর্থাৎ সেই ডি কিলোমিটার পথ যেতেই তার দেখা যাচ্ছে কিউ ঘন্টা লাগছে। তো স্রোতের বেগ এবং নৌকার বেগ কত? ইংলিশে কি লিখলাম? A boatman travels at a speed of d kilometer in p hour against the current. It takes q hours to অর্থাৎ to go that way in favor of the current. What is the speed of the current and the speed of the boat? তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, দেখো, যখন তোমাদেরকে বলা হচ্ছে স্রোতের প্রতিকূল, স্রোতের প্রতিকূল মানে কি, নৌকার বেগকে যদি আমি ভি ধরি, নৌকার বেগ থেকে আমি স্রোতের বেগকে বাদ দিব, স্রোতের বেগকে আমি ধরলাম ইউ, তাহলে ভি মাইনাস ইউ মানে কি, নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করলে যা হয় তাই হচ্ছে কি স্রোতের প্রতিকূল। হ্যাঁ, স্রোতের প্রতিকূলে বেগ। হ্যাঁ, এখানে কিন্তু বেগ, বেগ দিয়ে বেগকে ভাগ করলাম, নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করা মানে স্রোতের প্রতিকূলে নৌকার বেগকে বের করা। ঠিক আছে, তো ভি মাইনাস ইউ তো দেয়া হলো, খুবই ভালো কথা। এটা সমান সমান কি হবে, আমরা কি জানি, বেগ মানে কি, দূরত্বকে সময় দিয়ে ভাগ, দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার আর ঘন্টা লাগলো পি। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার স্রোতের অনুকূলে নৌকার বেগ কি হবে, নৌকার নিজস্ব বেগ প্লাস স্রোতের বেগ। ঠিক আছে, তো এখানেও কিন্তু নৌকা কি ডি কিলোমিটার পাড়ি দিল, তার সময় লাগলো কি কিউ ঘন্টা। তো এখন যদি আমি যোগ করি, অর্থাৎ এই দুটোকে যোগ করি, ভি মাইনাস ইউ কে ভি প্লাস ইউ এর সাথে যদি আমি যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, টু ভি ইজ ইকুয়ালস টু কি, ডি বাই পি প্লাস ডি বাই কিউ। এটা হচ্ছে কিউ, কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে যেহেতু এখানে কিলোমিটার প্রতি ঘন্টা, তো এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কিন্তু এটা কি টু ভি, এটা কি টু ভি ইকুয়াল টু, তাহলে টু ভি ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, আমি একটু জিনিসটাকে মিনিমাইজ করি। ওকে ফাইন, আমি এটাকে একটু পারফেক্টলি মিনিমাইজ করার ট্রাই করি। হ্যাঁ, এই যে এখানে রাখলাম। সো টু ভি মানে তো তোমরা বুঝতেই পারতেছো কি, নৌকার বেগ। টু ভি মানে কি, এখানে নৌকার বেগের দ্বিগুণ। হ্যাঁ, কারণ ভি তো নৌকার বেগ, কিন্তু টু ভি মানে নৌকার বেগের দ্বিগুণ। তাহলে শুধু নৌকার বেগটা কত হবে সেটা একটু আমরা দেখি। তাহলে শুধু নৌকার যে বেগটা সেটা হচ্ছে কি, যে 1/2 ইন্টু ডি বাই পি প্লাস ডি বাই কিউ কিলোমিটার পার আওয়ার। তাহলে ভি যেহেতু তোমাদের বের হয়ে গেছে, তাহলে ইউটাও খুব সহজে তোমরা বের করে ফেলতে পারবে। সেম ওয়েতেও কিন্তু করা যায়, অর্থাৎ আমরা যেহেতু ভিটা বের করলাম, ভিটার যে ভ্যালু, এই ভ্যালুটাকে আমি এক পাশে সরিয়ে রাখি এবং ইউটার ভ্যালুটা আমরা বের করি। ভি তো ভ্যালু বের করলাম, ভি এর ভ্যালুটা আমরা এখানে রাখি। ঠিক আছে, এখন ইউ মানে তো স্রোতের বেগ, কেননা তোমাদেরকে এখানে স্রোতের বেগ বা কারেন্টের যে স্পিড, সেই কারেন্টের স্পিডটা চাইলো। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ঠিক এখানে একটু খেয়াল করো, অর্থাৎ উপরটা থেকে নিচটা মাইনাস করব। উপর থেকে যদি আমরা নিচটা মাইনাস করি, তাহলে তো ভি ভি কি কাটাকাটি চলে যাবে, এখানে ভি এবং ভি কি চলে যাবে, কাটাকাটি চলে যাবে। ভি ভি কাটাকাটি চলে গেলে এখন এখানে কি হয়, মাইনাস টু ইউ, মাইনাস টু ইউ ইকুয়াল টু কি হবে, মাইনাস টু ইউ ইকুয়াল টু, এখানে দেখো যে ডি বাই পি মাইনাস ডি বাই কিউ, রাইট, ডি বাই পি মাইনাস ডি বাই কিউ। অর্থাৎ এখানে কিন্তু এটা হচ্ছে ইউটা কি, ইউটা হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগের দ্বিগুণ, কিন্তু এটা কি অবস্থায় আছে, মাইনাস অবস্থায় আছে। তো মাইনাসটাকে এলিমিনেট করতে হবে, তো সেটা আমরা অবশ্যই করব। কিন্তু তার আগে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, একটু খেয়াল করো, অর্থাৎ আমি ইউ ইকুয়াল টু কি, ইউ ইকুয়াল টু তাহলে কি হবে, এই টুটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে হচ্ছে হাফ, আর এখানে তো ডি বাই পি মাইনাস ডি বাই কিউ। আর যেহেতু এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখনো মাইনাস ইউ রয়ে গেছে, কেননা মাইনাস মাইনাস এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু এখনো এলিমিনেট করি নাই। তো এখন যদি এলিমিনেট করতে চাই, তাহলে এই পাশটাকেও মাইনাস দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ কোন পাশটাকে মাইনাস দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ এটাকে আমি নেগেটিভ সাইন দিয়ে গুণ দিব, আর এটাকেও নেগেটিভ সাইন দিয়ে গুণ দিব। যদি নেগেটিভ সাইন দিয়ে গুণ দিই, তাহলে এটা তো পজিটিভ হয়ে গেল, অর্থাৎ এটা শুধু ইউ হয়ে গেল। কিন্তু এইটা এখানে সবকিছুর পরিবর্তন আসবে। পরিবর্তনটা কিরকম আমরা যদি দেখি, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি এখানে মাইনাস লিখি, তাহলে এখানে কি হয়ে যাবে,
দেখা যাবে এটা তো মাইনাস, তোমরা বুঝতেই পারতেছো, মাইনাস ডি বাই পি, আর এখানে কি হয়ে যাবে প্লাস প্লাস হাফ ইন্টু, বিকজ হাফ আমি ব্র্যাকেট উঠাই দিছি, হ্যাঁ, সো হাফ ইন্টু ডি বাই কিউ। সো বেসিকলি ব্যাপারটা তখন এরকম হয়ে যায় যে হাফ ইন্টু ডি বাই কিউ মাইনাস হাফ ইন্টু ডি বাই পি। সো অ্যাগেইন তুমি হাফ যদি তোমরা কমন নাও, তাহলে সেই ক্ষেত্রে হাফ ইন্টু কি ডি বাই কিউ মাইনাস ডি বাই পি। ব্যাপারটা কিন্তু তখন আমরা ইউ এর যে অর্থাৎ স্রোতের যে, তোমরা বুঝতে পারতেছো যে বেগ, সেই বেগটা কিন্তু আমরা পেয়ে যাই। সো নৌকার বেগও পেয়ে গেলাম, স্রোতের বেগও পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও আমরা পরের অঙ্কে যাই। এখানে দেখো এই অঙ্কটাতে, এটাও কিন্তু খুবই ইজি, কঠিন না। এখানে বলা হচ্ছে যে দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছেন এবং পুরো ভোটের মধ্যে কিন্তু 20% ভোট অবৈধ। তো মোট ভোটের সংখ্যা 7,500 হলে অন্য প্রার্থী যে বৈধ ভোট পেয়েছেন তার সংখ্যা কত? তো ইন অ্যান ইলেকশন between two candidates, one got 55% of the total valid votes, 20% of the votes were invalid. If the total number of votes were 7,500 or 7,500, what was the number of valid votes that the other candidate got? 20% ভোট কি অবৈধ, আর মোট ভোটের সংখ্যা কি 7,500। তাহলে 7,500-তে 20% ভোট অবৈধ মানে 80% ভোট কি বৈধ। তাহলে আর বৈধ ভোট বা ভ্যালিড যে ভোট, ভ্যালিড না যে ভোটের সংখ্যা, সেটা হচ্ছে কি 80% অফ 7,500, অর্থাৎ 7,500 এর 80%, ঠিক আছে, অর্থাৎ 80/100 ইন্টু 7,500। আর এখানে তো তোমরা বুঝতেই পারতেছো যে দুইটা শূন্য কাটা, অর্থাৎ এখানে 75, আর এখানে 75-এর সাথে তোমরা যদি 80 গুণ করো তাহলে এখানে কত পাচ্ছ, 5-টা 40, 4 7-টা 56, 56 আর 4-এ 60। সো এখানে হচ্ছে 6,000 ভোট কি বৈধ ভোট, 6,000 ভোট কি বৈধ ভোট। হ্যাঁ, এই 6,000 ভ্যালিড ভোটের মধ্যে একজন প্রার্থী 55% পাইছে, তাহলে অবভিয়াসলি উনি তো জিতে গেছেন। তো 6,000-এর 55% মানে তো বুঝতে পারতেছো যে একজন 6,000-এর 55% মানে পেলেন, মানে কত পেলেন। তো 6,000-এর 55% বের করার পর তার যে ভোটের সংখ্যাটা বের হবে, সেই ভোটের সংখ্যা 6,000 থেকে মাইনাস করলে কিন্তু অন্য প্রার্থী যে ভোট পেয়েছে, অর্থাৎ যতগুলো ভোট পেয়েছে তার সংখ্যা কিন্তু বের হয়ে যায়। অথবা আমরা চাইলে আরো একটা কাজ করতে পারি, এখানে 55% মানে আমরা বলতেই পারি যে আরেকজন কত পাইছেন, 45% পাইছেন। সো 6,000-এর 45% বের করলেও কিন্তু হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, লাস্টলি এই ম্যাথটা তোমরা অনেকেই ভুল করছো, যেখানে বলা হয়েছে যে একটা ঘড়ি 20% লোকসান দিয়ে বিক্রয় করা হলো, অর্থাৎ তুমি 20% লস দিয়ে বিক্রি করলা। ঘড়িটি যদি আরো 48 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে 12% লাভ হতো। অর্থাৎ তুমি যদি 48 টাকা আরো ফার্দার 48 টাকা বেশিতে তোমরা যদি বিক্রি করতা, তাহলে দেখা যেত 12% প্রফিট হতো। তো আমাদের 20% লোকসান বা লস মানে কি, যে ঘড়িটার যদি ক্রয় মূল্য বা কস্ট প্রাইস বা পারচেজ প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত, 80 টাকা, ঠিক আছে। আর 12% যে প্রফিট, এটার মানে কি 12% প্রফিট মানে হচ্ছে ঘড়িটার কস্ট প্রাইস যদি দেখা যাচ্ছে যে 100 টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটার সেলিং প্রাইস বা সেটার বিক্রয় মূল্যটা হচ্ছে 112 টাকা। এখন এই 80 থেকে, অর্থাৎ এই 80 থেকে 112 কত বেশি সেটা একটু বের করি। 112 থেকে 80 বিয়োগ করলে আমরা কত পাই, 32 পাই, 32 বেশি। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি 80 টাকায় বিক্রি না করে, অর্থাৎ যে বিক্রেতা আর কি, তো সে যদি 80 টাকায় বিক্রি না করে 112 টাকায় বিক্রি করতো, তাহলে 32 টাকা বেশি পেত। আর এই 32 টাকা মানে 32%, অর্থাৎ 100 টাকা হচ্ছে এখানে বেস প্রাইস, কিন্তু এখানে হচ্ছে বলা হচ্ছে যে 32% লাভ, এরকম টাইপের আর কি। তো এখানে তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে 32% মানে কি, 32% মানে এখানে 48 টাকা। 1% মানে কি, 48-কে 32 দিয়ে ভাগ। আর 100% মানে কি, 48-কে 32 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ। তো যা আসবে তাই হচ্ছে আনসার। তো এই ছিল মূলত প্রবলেমস গুলো। আমি সব প্রবলেম ডিসকাস করি নাই, যে প্রবলেম গুলো ডিসকাস করলাম আমি দেখলাম অনেক স্টুডেন্ট এখানে প্রবলেম ফেস করছো টু সলভ দিস প্রবলেমস। সো যার কারণে হচ্ছে এগুলো ডিসকাস করা। যদি না বুঝে থাকো বারবার ভিডিও রিওয়াইন্ড করো, আর ক্লাসে তো তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।